নমস্কার। একজন কোশ্চেন করেছেন যে অরিজিনাল টেনেন্ট মারা গেছেন, তার ওয়াইফ তার অল্টারনেটিভ অ্যাকোমোডেশন আছে এবং স্যুট প্রেমিসেসেও থাকেন না, তার নিজস্ব ফ্ল্যাটে থাকেন। সেক্ষেত্রে কি অ্যাজ পার সেকশন 2G অনুযায়ী সেই ওয়াইফকে লাইফ লং টেনেন্ট হিসেবে ট্রিট করা যাবে কি যাবে না? আপনাদের একটা বলে দিই যে সেকশন 2Gতে স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে অরিজিনাল টেনেন্ট যদি রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ করে, তাহলে তিনি মারা গেলে তার ছেলে মেয়েদের 5 বছর রাইট এবং ওয়াইফের লাইফ লং রাইট অফ টেনেন্সি রয়েছে। রাইট অফ টেনেন্সি মানে এই নয় যে আপনি তার এগেনস্টে কোনো লিগাল স্টেপ নিতে পারবেন না বা এভিকশন করতে পারবেন না। এভিকশন করতে পারবেন, অবশ্য সেটা সেকশন 2Gর আওতায় নয়। ওনাকে এভিকশন করতে গেলে আপনাকে সেকশন 6(4)-এর 1 ক্লিয়ার মান্থ নোটিশ দিয়ে তারপর এভিকশন করতে হবে। এবার আপনার কোশ্চেন যেটা করেছেন সেটা হচ্ছে তাকে যদি তার অল্টারনেটিভ অ্যাকোমোডেশন থাকে এবং সে যদি ওখানে না থাকে স্যুট প্রেমিসেসে, তাহলে তাকে কি টেনেন্ট হিসেবে ট্রিট করা যাবে কি যাবে না, লাইফ লং টেনেন্টস? আমার ওপিনিয়ন হচ্ছে হ্যাঁ, যাবে। লাইফ লং টেনেন্ট হিসেবেই ট্রিট হবে যতক্ষণ না সে কোর্ট থেকে এভিক্টেড হচ্ছে কোর্টের ডিগ্রি দ্বারা। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার অল্টারনেটিভ অ্যাকোমোডেশন আছে, সুতরাং আপনি 2G ভুলে যান, 2Gটা হবে না। আপনাকে সেকশন 6(4)-এর নোটিশ দিন, দুটো গ্রাউন্ড চান, বেশি কিছু করার দরকার নেই। রিজনেবল রিকোয়ারমেন্ট, যে আপনার নিজস্ব প্রয়োজনে আপনার দরকার, এবং টেনেন্টের অল্টারনেটিভ অ্যাকোমোডেশন আছে, এখানে টেনেন্ট থাকে না। সেই গ্রাউন্ডে যদি এটা প্রমাণিত হয় যে আপনার রিজনেবল রিকোয়ারমেন্ট আছে এবং টেনেন্টের অল্টারনেটিভ অ্যাকোমোডেশন আছে, সেই অ্যাকোমোডেশন যদি অল্টারনেটিভলি আপনি প্রমাণ দেখাতে পারেন, সেটা দেখাতে গেলে আপনাকে সার্টিফাইড কপি তুলতে হবে, বিভিন্ন ডকুমেন্টস তুলতে হবে। তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে তার অল্টারনেটিভ অ্যাকোমোডেশন আছে, সুতরাং ওই গ্রাউন্ডে সে এভিকশন পাবে, ল্যান্ডলর্ড এভিকশন পাবে। অনেক সময় দেখা যায় যে তার অল্টারনেটিভ অ্যাকোমোডেশনটা আন্ডার টেনেন্সি আছে বা অন্যভাবে আছে, আদারওয়াইজলি আছে, কিন্তু সে কেনেনি। তাহলে পাবে কি পাবে না সেটা জজ সাহেবের উপর নির্ভর করে। তবে সাধারণত দেখা যায় যদি তার সাফিসিয়েন্ট অ্যাকোমোডেশন থাকে টেনেন্টের এলসওয়্যার, অন্য কোথাও, তাহলে কিন্তু সে ওই গ্রাউন্ডে এভিক্টেড হবে। এরপর জাজমেন্ট জাজ টু জাজ ভ্যারি করে, সবাইয়ের কাছে সব কেস ঠিক মতো ডিসাইড হয় না, কেউ যেটা বলে ঠিক আবার অন্য জজ সাহেব বলে সেটা ভুল। না, ম্যান টু ম্যান ভ্যারি করে, মানুষের মস্তিষ্ক প্রসূত, যার যেরকম বুদ্ধিমত্তা সে সেইভাবে বিচার করে। এখানে দোষেরও কিছু নেই, গুণেরও কিছু নেই, যে যে অ্যাঙ্গেলে দেখে। কারণ আইন বইতে লেখা আছে, এবার তাকে এক্সপ্লেনেশনটা এক একজন এক এক রকমভাবে করে। আমার এক্সপ্লেনেশন কোনো জজ সাহেবের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তেমনিভাবে আমার আদার সাইডের এক্সপ্লেনেশন জজ সাহেবের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। সে ঠিক কি ভুল পরের কথা। ওই জন্যই এখানে 3 টায়ার সিস্টেম, সিনিয়র ডিভিশন, জুনিয়র ডিভিশন, সিনিয়র ডিভিশন, ডিস্ট্রিক্ট জাজ, এডিজে, তারপরে অ্যাপিল, হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ ইত্যাদিতে ভাগাভাগি করা আছে। আর সবথেকে মজা হলো অনেক সময় দেখা যায় যে ওয়াইফ ওখানে রয়েই গেছে, কিন্তু পরবর্তীকালে জানা গেল তিনি ওনার রেজিস্টার্ড ওয়াইফ নন। এটা কিন্তু খুব মজাদার। তাহলে সেক্ষেত্রে ওনাকে ওয়াইফ হিসেবে ট্রিট করা যাবে কি যাবে না? কারণ হয়তো দেখা গেল তার কোনো ম্যারেজই হয়নি, এমনি রয়ে আছে। সেই পয়েন্টটা খুব ডেলিকেট পয়েন্ট। এবার কোর্ট বলতে পারে যে এতদিন যখন রয়ে আছে তখন তাকে ওয়াইফ হিসেবেই ট্রিট করতে হবে। এবার অল্টারনেটিভলি আপনিও বলতে পারেন যে তার তো রেজিস্টার্ড কোনো ডকুমেন্ট নেই, তিনি এমনি আছেন, তাকে রাখা হয়েছিল। কীভাবে রাখা হয়েছিল সেটা আর আমি বললাম না। সেগুলো হচ্ছে যুক্তিতর্কের ব্যাপার। তবে সবসময় নির্ভর করবে যে কোনো কেসই যুক্তিতর্ক এবং ডকুমেন্টস। সিভিল কোর্টের কাজই হচ্ছে ডকুমেন্টসের ওপর চলা, মুখের কথার কোনো ভ্যালুস অ্যাজ সাচ নেই যদি না সেটা উইটনেস বক্সে দাঁড়িয়ে অ্যাডমিশন করে। সুতরাং সবসময় মাথায় রাখতে হবে আপনাকে ডকুমেন্টস ঠিকঠাক রাখতে হবে,
তবেই কিন্তু কাজ হবে। ডকুমেন্টস ছাড়া কিন্তু সিভিল কোর্টে কিচ্ছু হবে না। যেমন ধরুন, সাবটেনেন্সি প্রুভ করা কিন্তু খুব শক্ত, ডকুমেন্ট জোগাড় করা খুব শক্ত। একবার কিন্তু জোগাড় করতে পারলে এবং যদি দেখা যায় সে পজিশনে আছে, ভাড়াটা টেনেন্টকে দিচ্ছে এবং ওখানে তার নিজস্ব নামে ডকুমেন্টস হয়ে গেছে, ট্রেড লাইসেন্স হয়ে গেছে বা আদার্স কোনো ডকুমেন্টস, গ্যাসের বই ইত্যাদি, এক্সক্লুসিভলি সাবটেনেন্ট পজিশনে আছে, তখন কিন্তু আবার প্রমাণ করা শক্ত, সোজা। সুতরাং প্রত্যেকটা জিনিস নির্ভর করে, কেস টু কেস ভ্যারি করে। কোন কেসে কী ডকুমেন্ট লাগবে সেগুলো সেই কেসের ক্রাইটেরিয়ার ওপর নির্ভর করবে। কিন্তু আপনাকে বলে দিই, আপনারা যখন মামলা করবেন তখন কিন্তু ফুল ডকুমেন্ট হাতে নিয়ে জোগাড় করে তারপরেই করবেন। মামলা করার পরে ডকুমেন্ট খুঁজে লাভ নেই, তাতে মামলার ক্ষতি হতে পারে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।